হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা কিন্তু ক্লাস 10 রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ভৌত বিজ্ঞানের যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলোর মধ্যে আজকে আমরা 3 নাম্বার স্কুলের যত কোশ্চেন রয়েছে অর্থাৎ শর্ট কোশ্চেন এবং ম্যাথমেটিক্যাল যত প্রবলেম রয়েছে সমস্ত কিছু কিন্তু আমরা আজকে সলিউশন করব। তো আগের ভিডিওগুলো যারা দেখোনি, 1 নাম্বার এবং 2 নাম্বার স্কুলের সমস্ত তোমাদের গণিতের ভৌত বিজ্ঞানের যে ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করে দিয়েছি, অঙ্কগুলো কমপ্লিট করে দিয়েছি এবং শর্ট কোশ্চেনগুলো আমি কিন্তু কমপ্লিট করে দিয়েছি। অবশ্যই দেখো, ভীষণ উপকারে লাগবে এইটুকু বলতে পারি আমি। তো আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে প্রত্যেকটা প্রশ্ন ডিটেল তোমাদের বলে দিয়েছি এবং সঙ্গে সঙ্গে অঙ্কটাও করিয়ে দিব। তো শুরু করবো বেশি সময় নষ্ট না করে। দেখো আজকে যে স্কুলটা রয়েছে, স্কুলটা হচ্ছে গিয়ে বাঁকুড়া খ্রিস্টিয়ান কলেজিয়েট স্কুল। ওকে, বাঁকুড়া খ্রিস্টিয়ান কলেজিয়েট স্কুলের গ্রুপ এ তে ফার্স্ট কোশ্চেন দেখো, মাল্টিপল চয়েস কোশ্চেন রয়েছে। কি কোশ্চেন দেওয়া রয়েছে পড়ি একবার আমি। গ্রিনহাউস গ্যাসগুলি কোন রশ্মি শোষণ করে তাপমাত্রা বৃদ্ধিতে সাহায্য করে? দেখো, গ্রিনহাউস গ্যাসগুলি কোন রশ্মি শোষণ করে? যে সকল গ্রিনহাউস গ্যাসগুলো রয়েছে, যেমন কার্বন ডাইঅক্সাইড, মিথেন, জলীয় বাষ্প, এই যে গ্রিনহাউস গ্যাসগুলো যে রয়েছে এইগুলো তাপমাত্রা বৃদ্ধির জন্য তো এইগুলোকে ধরে রাখার একটা ক্ষমতা থাকতে হবে কোনো না কোনো কিছুর। সেইটা বলেছে। দেখো এখানে দেখো, ফার্স্ট রয়েছে সূর্য থেকে আগত ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্য অবলোহিত রশ্মি, সূর্যের অতিবেগুনি রশ্মি, ভূপৃষ্ঠ কর্তৃক বিকিরিত দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যের অবলোহিত রশ্মি, কসমিক রশ্মি। ওকে, এই কোশ্চেনটা কিন্তু আগেও হয়েছিল, আমি বলেছিলাম ইনফ্রারেড রশ্মি। ওটা হচ্ছে তোমার তাপমাত্রা বৃদ্ধির জন্য কিন্তু সাহায্য করে। ইনফ্রারেড মানে হচ্ছে অবলোহিত রশ্মি, ইনফ্রারেড রশ্মি মানে কি অবলোহিত অবলোহিত রশ্মি। এবার অবলোহিত রশ্মি এখানে দু প্রকারের হয়। একটা হচ্ছে কি যেটা সূর্য থেকে আসছে, ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে, যেটা সূর্য থেকে এসে বায়ুমণ্ডল ভেদ করে একদম ভূপৃষ্ঠে পড়ে। এবার ভূপৃষ্ঠে পড়ার পরে সে যখন প্রতিফলিত হয় তার তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু দীর্ঘ হয়ে যায়। ওকে, দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য হয়ে যায়। এবং এই দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের যে রশ্মিটা, এইটাই কিন্তু সূর্যের আমাদের যে গ্রিন হাউস গ্যাসগুলো রয়েছে না, এই গ্রিন হাউস গ্যাসকে কিন্তু কি করে ধরে রাখতে সাহায্য করে, রশ্মিটাকে শোষণ করে না। এর ফলে কিন্তু তাপমাত্রাটা বৃদ্ধি পায়। কোথায়? ভূপৃষ্ঠের তাপমাত্রাটা, আমার বায়ুমণ্ডলের তাপমাত্রাটা বৃদ্ধি পায়। তো অ্যান্সার হবে এখানে ভূপৃষ্ঠ কর্তৃক দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য। ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু ধরে রাখতে পারে না। তাই ক্ষুদ্র না হয়ে হবে যেটা প্রতিফলিত হচ্ছে ভূপৃষ্ঠে পড়ার পরে, ওইটা হবে এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে যাবো, কোশ্চেন নাম্বার 2। পরম শূন্য উষ্ণতা গ্যাসের কি হয়? আচ্ছা, পরম শূন্য উষ্ণতা মানে কি বাবু বলো? পরম শূন্য উষ্ণতা মানে হচ্ছে 0 কে বা -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলা হচ্ছে। এই উষ্ণতায় মানে 0 কে উষ্ণতায় আয়তন এবং চাপ কি হয়ে যায়? উভয়ই কিন্তু শূন্য হয়ে যায়। আয়তন এবং চাপ কি হবে? উভয় শূন্য হয়ে যাবে। নেক্সট কোশ্চেনে যাবো, কোশ্চেন নাম্বার 3। একটি অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য 20 সেন্টিমিটার হলে বক্রতা ব্যাসার্ধ কত হবে হিসেব করে লিখতে বলেছে। দেখো, অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য মানে এফ দেওয়া আছে এখানে কত? 20 সেন্টিমিটার। এর জন্য বক্রতা ব্যাসার্ধ আর আমাকে জানতে চাইছে এফ এবং আর এর মধ্যে সম্পর্ক। কি বলেছিলাম আমি? এফ এবং আর এর মধ্যে সম্পর্ক কি ছিল? যে আর সমান হচ্ছে 2f। অর্থাৎ বক্রতা ব্যাসার্ধ ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ হয়। বসিয়ে দাও এখানে 2 × এফ এর মান কত? এখানে 20 মানে 40 সেন্টিমিটার হবে এখানে সঠিক উত্তর। অর্থাৎ অপশন ডি হবে এখানে সঠিক উত্তর। খুব ইজি কোশ্চেন, শুধু সূত্রটা এখানে মনে রাখতে হবে যে আর বক্রতা ব্যাসার্ধ ফোকাস দৈর্ঘ্যের কি হয়? দ্বিগুণ হয়ে যায়। ওকে, নেক্সট কোশ্চেনে যাবো আমরা। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, কোশ্চেন নাম্বার 4। একটি প্রতিসরণে আলোর প্রতিসরণে অপরিবর্তিত থাকে যে রাশিটি, এটা অ্যান্সার হবে কিন্তু কম্পাঙ্ক। বাকিগুলো কিন্তু পরিবর্তিত হয়। গতিবেগ, তরঙ্গ দৈর্ঘ্য এগুলো পরিবর্তিত হয়, কিন্তু কম্পাঙ্ক কিন্তু কি থাকে? একই থাকে। এটা আগের ক্লাসেও কোনো না কোনো স্কুলে 1 অথবা 2 এর মধ্যে কোনো একটা স্কুলেও ছিল। রেগুলার তোমাদের বলবো ভিডিওগুলো ফলো করো। তোমাদের শর্ট কোশ্চেন, অঙ্কের লং কোশ্চেনগুলো তোমরা করে নিবে। যদি না পারো কমেন্ট করে জানাও কোন কোশ্চেনটা তোমরা পারছো না। ঠিক আছে, লং কোশ্চেনগুলো আমি সমস্ত তো করাবো না, শর্ট কোশ্চেন এবং অঙ্কগুলো করিয়ে দিব। লং কোশ্চেনের মধ্যে যদি কোনো কোশ্চেন তোমাদের অসুবিধে থাকে তাহলে তুমি আমাকে কমেন্ট করে জানাতে পারো যে দাগ নাম্বার দিবে, ওই দাগে এই কোশ্চেনটা অসুবিধা হচ্ছে। নেক্সট ভিডিওতে কিন্তু আমি শুরুতে বলে দিব। ওকে, তোমাদের রেডি করে বলে দিব। আর তোমাদের সবাইকে বলবো টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। সমস্ত কিছু কিন্তু পিডিএফ এখানে পেয়ে যাবে। আমি যে অ্যান্সার গুলো করছি এই অ্যান্সার পিডিএফটা কিন্তু ওইখানে পেয়ে যাবে। সবাইকে বলবো টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। আর অবশ্যই এতক্ষণ যারা দেখছো অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগছে, তোমাদের মনে হচ্ছে, তাহলে অবশ্যই লাইক করো। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ওকে, তো নতুন নতুন ভিডিও পেয়ে যাবে এবং খুব খুব উপকারে লাগবে। পুরো মাধ্যমিকে তোমাদের সঙ্গে রয়েছে, সঙ্গে থাকো। এখানে ম্যাথমেটিক্সও করানো হয়, গণিত সাবজেক্টও করানো হচ্ছে এবং আমি করাবো এবং তোমাদের ভূতবিজ্ঞানটাও করিয়ে দিবো। ওকে, নেক্সট কোশ্চেনে যাবো আমরা। দিনের বেলায় আকাশ নীল হওয়ার কারণ হলো। ওকে, দিনের বেলা দেখো আকাশ নীল হওয়ার এখানে বিচ্ছুরণ বলেছে, প্রতিসরণ, বিক্ষেপণ এবং প্রতিফলন, 4টে অপশন দেওয়া রয়েছে। দেখো, প্রতিফলন এবং প্রতিসরণ তো তোমাদের খুব জানা। প্রতিসরণ এবং প্রতিফলন এটা খুব জানা, এটা অনেকদিন আগে থেকেই তোমরা পড়ে আসছো, ক্লাস 6-7 থেকে পড়ে আসছো। ওকে, কিন্তু এখানে অ্যান্সার বলে দিই আগে আমি। অ্যান্সার হবে সি, বিক্ষেপণ।
এবারে বিক্ষেপণ এবং বিচ্ছুরণের মধ্যে না ভীষণ প্রবলেম হয়, ঠিক আছে? বিচ্ছুরণ হবে না বিক্ষেপণ হবে। এবারে আমি তোমাদের জিনিসটা দুটো আইডিয়া একটু ক্লিয়ার করে দিই, দিলে তোমাদের দেখবে এই জিনিসগুলো খুব ইজিলি তোমরা মনে রাখতে পারবে। না হলে না পরীক্ষা হলে সে বিচ্ছুরণ হবে না বিক্ষেপণ হবে, বিচ্ছুরণ হবে না বিক্ষেপণ হবে, এদের মধ্যে একটা সমস্যা চলে আসে। এবারে দেখো নীল হওয়ার কারণ বলেছে, আকাশ কি হয় নীল হওয়ার কারণ বলেছে, অ্যান্সার হবে তাহলে বিক্ষেপণ। এবারে বিক্ষেপণ এবং বিচ্ছুরণের মধ্যে পার্থক্য হচ্ছে কি, বিচ্ছুরণ হচ্ছে কি প্রিজমের ক্ষেত্রে প্রযোজ্য হয়, ঠিক আছে? আমরা যে প্রিজম পড়েছি, ওকে, প্রিজমের ক্ষেত্রে আলোর বিচ্ছুরণ দেখা যায়, অর্থাৎ একটা সাদা আলো এসে কি হয় এখানে সাতটা বর্ণে কি হয়ে যায়, ভেঙে যায়, হ্যাঁ কি না? সাতটা বর্ণে আলাদাভাবে সাতটা বর্ণে কি হয়ে ভেঙে যায়, ঠিক আছে? ওটাকে বলা হচ্ছে বিচ্ছুরণ, মনে থাকবে। তাহলে একটা আলো থেকে যখন সাতটা আলো ভেঙে যায়, অর্থাৎ সাদা আলো থেকে যখন সাতটা আলো ভেঙে যায়, এটাকে বলা হচ্ছে বিচ্ছুরণ। আর বিক্ষেপণ কি হচ্ছে বলতো, বিক্ষেপণ হচ্ছে কি কোনো একটা মাধ্যম থেকে আলোক রশ্মি যখন অন্য মাধ্যমে এসে পড়ে, বলছে যে ওই আলোর মধ্যে কিছুটা অংশ প্রথম মাধ্যমে শোষিত হয়ে যায়, মানে বোঝাতে চাইছি বিক্ষেপণ লিখছি, দেখো বিক্ষেপণ, একটু ক্লিয়ার হয়ে যাও, দেখবে এই জিনিসগুলো আর অসুবিধা হবে না। বিক্ষেপণ বলছে যে কোনো একটা আলোক রশ্মি এলো তো প্রথম মাধ্যম থেকে, এসে যখন এটা ফার্স্ট মাধ্যম, প্রথম মাধ্যম আমি ধরলাম, এটাকে ফার্স্ট, এটাকে সেকেন্ড, বলছে যে যখন এই মাধ্যম থেকে এই মাধ্যমে আসবে, বলছে এদের মধ্যে অনেকগুলো আলোক রশ্মি থাকবে, সেই আলোক রশ্মির মধ্যে কিছু আলোক রশ্মি এই মাধ্যমে শোষিত হয়ে যায়। আমি ধরলাম যে একটা সাদা আলো এলো, এখান থেকে সমস্ত আলো কি হয়ে গেল, শোষিত হয়ে গিয়ে শুধু নীল আলো থাকলো, শুধু কি আলো থাকলো, নীল আলো থাকলো, ঠিক আছে? শোষিত হয়ে গেছে এই মাধ্যমে। এবারে নীল আলো কি হয় যখন দ্বিতীয় মাধ্যমে আসবে, দ্বিতীয় মাধ্যমে তো অসংখ্য কণা রয়েছে, এবারে বলছে এই নীল আলো দ্বিতীয় মাধ্যমে আমি ধরলাম এই একটা কণা, এই কণাতে কি হলো, যখন পড়বে তখন কিন্তু ওই নীল আলো চারিদিকে ছড়িয়ে পড়বে, ঠিক আছে? চারিদিকে ছড়িয়ে পড়বে এইরকম অনেক কণার উপরে, যখন নীল আলোটা পড়বে একটা কণার উপরে, মানে দ্বিতীয় মাধ্যমে কণার উপর পড়ে সেটা চারপাশে কি হয়ে যাবে, বিক্ষেপিত হয়ে যাবে, ঠিক না? চারদিকে ছড়িয়ে পড়বে। তাই এটাকে কিন্তু আমরা নীল, আকাশকে নীল দেখতে পাচ্ছি, মানে হচ্ছে একটা নির্দিষ্ট বর্ণে যখন আলো আমি বলবো তখন কিন্তু হয়ে যাবে বিক্ষেপণ, ঠিক আছে? কারণ বাকিটা শোষিত হয়ে গেছে। আর বিচ্ছুরণ মানে হচ্ছে বিভাজিত করা, ঠিক আছে? একটা বর্ণের আলো এলো, সাদা বর্ণের আলো এসে সাতটা বর্ণের আলো আলাদা আলাদা ভাবে বর্ণের আলো কিন্তু প্রতিষ্ঠিত হয়ে গেল। কি হবে দেখো, বলছে প্রদত্ত কোনটি একটি সন্ধিগত মৌল, অ্যান্সার হবে এখানে কিন্তু অপশন ডি হবে এখানে সঠিক উত্তর, অর্থাৎ কোবাল্ট। কোবাল্ট হবে এখানে সঠিক উত্তর। দেখো সন্ধিগত মৌল কিন্তু অনেকগুলো মৌল রয়েছে, আমাদের যদি দীর্ঘ পর্যায় সারণীতে ধরি, দীর্ঘ পর্যায় সারণীতে কিন্তু চতুর্থ পর্যায়, পঞ্চম পর্যায় এবং ষষ্ঠ পর্যায়ে আহ, যে ধাতুগুলো রয়েছে, অ্যাকচুয়ালি এইগুলো কিন্তু সন্ধিগত মৌলগুলো কিন্তু ধাতু হয়। আর একটা কি হয় বলতো, এদের একাধিক যোগ্যতা দেখা যায় তাদের সন্ধিগত মৌলে। এবার আমি কি বললাম যে আধুনিক পর্যায় সারণীতে চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ পর্যায়ে রয়েছে, কিন্তু শ্রেণীগুলো কিন্তু দেখো 3 নম্বর শ্রেণী থেকে একদম 12 নম্বর শ্রেণী পর্যন্ত রয়েছে, ঠিক আছে? 3 নম্বর শ্রেণী থেকে 12 নম্বর শ্রেণী পর্যন্ত রয়েছে। আর পর্যায়গুলো কত কত রয়েছে তোমাদের, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ পর্যায়ে। মনে থাকবে এগুলো কিন্তু অবশ্যই ধাতু হয় সন্ধিগত মৌলগুলো, এবং এদের মানে একাধিক যোজ্যতা দেখা যায়, ওকে? আলাদা আলাদা যোগ্যতাগুলো দেখা যায়। নেক্সট কোশ্চেনে যাবো, অপশন হবে দেখো এখানে কোবাল্ট। নেক্সট কোশ্চেনে যাবো। নেক্সট কোশ্চেন বলেছে কোন মৌলটি হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে সমযোজী যৌগ গঠন করে। দেখো হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে একমাত্র কার্বন এখানে কি হচ্ছে, সমযোজী সমযোজী যৌগ গঠন করে। যেরকম তোমাদের এক্সাম্পল যদি বলি আমি, CH4, এটা একটা সমযোজী বন্ধন গঠন করে হাইড্রোজেনের সঙ্গে কার্বন। C2H2, এটা হচ্ছে মিথেন, C2H2, ওকে? এখানে অ্যাসিটিলিন, এটাও হাইড্রোজেনের সঙ্গে কার্বনের হচ্ছে। তারপরে হবে C2H6 হতে পারে, 2 4 2 6, হ্যাঁ, মিথেন, ইথেন, এটাও কিন্তু আমাদের কি বলে কার্বনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয়ে সমযোজী যৌগ গঠন করে। তার অ্যান্সার হবে কার্বন, ওকে? নেক্সট কোশ্চেনে যাবো আমরা। নেক্সট কোশ্চেন কি আছে, মাল্টিপল চয়েস হয়ে গেল, এরপরে আমরা কিন্তু 1 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? 1 নম্বরের প্রশ্ন অবশ্যই লাইক করবে যদি ভালো লাগে ভিডিওগুলো, ঠিক আছে? একদম ডিটেলস তোমাদের বোঝাচ্ছি আমি, যদি ভালো লাগে তো। আর যদি খারাপ লাগে তাও কমেন্ট করে জানাও, ভালো লাগলে কমেন্ট করে জানাও, অবশ্যই কমেন্ট করো। অনেকে ভিডিও দেখছে লাইক কম করছো, সবাইকে বলবো লাইক করে দাও, লাইক করে দাও, ফ্রিতে লাইক করবে, অসুবিধা কোথায়? কোনো তো অসুবিধা হচ্ছে না যদি ভালো লাগে। না হলে কমেন্ট করে জানিয়ে দাও স্যার ভালো লাগছে, ঠিক আছে? একদম ঠিক। যাই হোক একটা করো তোমরা, ঠিক আছে? হয় খারাপ লাগলে বলো, নাহলে ভালো লাগলে বলো, নাহলে লাইক করো, ঠিক আছে? কিছু একটা করো, কারণ হচ্ছে যখন তোমাদের আমি ভিডিওগুলো নিয়ে আসি অনেকটা সময় লাগে, ঠিক আছে? অনেকটা এগুলো পিডিএফ রেডি করতে হয়, মোটিভেশন ফিল করা থেকে, মানে এগুলো যদি করো তোমরা, কমেন্ট করো বা লাইক করো, তোমরা অনেকটা মোটিভেশন ফিল করি। নেক্সট কোশ্চেনে যাবো, একটি চিরাচরিত পুনর্নবীকরণযোগ্য দূষণমুক্ত শক্তির উদাহরণ, কোশ্চেনটা কেমন একটা বলেছে দেখো। অ্যাকচুয়ালি পুনর্নবীকরণযোগ্য শক্তি যেগুলো ম্যাক্সিমাম হচ্ছে কি দূষণমুক্ত শক্তি, যেরকম তোমাদের আমি বলি সৌরশক্তি, ঠিক আছে না? সৌরশক্তি উৎস বলেছে, তাহলে এখানে সৌরশক্তি মানে হচ্ছে সূর্য হবে, ঠিক আছে? উৎস বলেছে। আরেকটা কি হতে পারে, বায়ু শক্তি, মানে বায়ু হতে পারে। আর চিরাচরিত শক্তি হচ্ছে জীবাশ্ম জ্বালানি, মানে যেগুলো তোমার দূষণ করে, চিরাচরিত মানে শেষ হয়ে যাবে, অচিরাচরিত মানে হচ্ছে শেষ হবে না, এই সৌরশক্তিগুলো। চিরাচরিত শক্তি হচ্ছে কি কি আমাদের যেরকম জীবাশ্ম যত জ্বালানি রয়েছে,
কি আছে বলো? জীবাশ্ম যে জ্বালানিগুলো রয়েছে এগুলো হচ্ছে চিরাচরিত শক্তির উৎস, ঠিক আছে। আর পুনর্নবীকরণযোগ্য আর দূষণমুক্ত হচ্ছে কি সৌরশক্তি, মানে সূর্য, বায়ু, এগুলো হচ্ছে এই শক্তিগুলোর উৎস। নেক্সট কোশ্চেনে যাবো, কোশ্চেন নাম্বার 2। বায়ুমণ্ডলে কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? খুব ইজি কোশ্চেন, এটা হবে কি আমাদের আয়োনোস্ফিয়ার। আয়োনোস্ফিয়ার, ওকে, আয়োনোস্ফিয়ারে হচ্ছে আমাদের মেরুজ্যোতি দেখা যায়। এছাড়া তোমাদের যদি আরো কিছু এক্সাম্পল দিই, জেট প্লেন কোথায় দেখা যায়? স্ট্র্যাটোস্ফিয়ারে। কিসে? বেতার তরঙ্গ যেটা হয় থার্মোস্ফিয়ারে, আর জেট প্লেন হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, ওকে। তো এই হচ্ছে কোশ্চেন হতে পারে। তারপরে তোমার ম্যাগনেটোস্ফিয়ারে যেরকম আমি বলছিলাম যে ভ্যার অ্যালান যে বিকিরণটা দেখা যায় ওটা কিন্তু ম্যাগনেটোস্ফিয়ারে, মনে থাকে যেন। ওকে, নেক্সট কোশ্চেন যাবো, কোশ্চেন নাম্বার 3। ডিভি সমান ডাব্লিউ বাই এম, আটটি সমীকরণে এম রাশিটির একক কি? প্রচলিত অর্থ কিন্তু বহন করে বাকিগুলো। তাহলে এখানে এম এর যে এ হবে, একক হবে, এম রাশিটির যে একক হবে সেটা হচ্ছে গ্রাম পার মোল। গ্রাম পার মোল। সত্য মিথ্যা? একই উষ্ণতা এবং চাপে সমায়তন অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরমাণুর সংখ্যা সমান হয়, এটা কিন্তু একদম সত্য, ঠিক আছে। সম আয়তন এবং চাপ বলেছে, একই আয়তন সমস্ত একই একই আয়তনের সমস্ত গ্যাসের পরমাণুর সংখ্যা কি হয়ে যায়? আমাদের সমান হয়, এটা হচ্ছে আমাদের সত্য হবে। নেক্সট কোশ্চেন দেখো, চার্লসের সূত্রান্তে ভি বনাম টি লেখচিত্রটি অঙ্কন করো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। চার্লসের সূত্র অনুযায়ী দেখো ভি বনাম টি লেখচিত্র, ভালো করে লক্ষ্য করো এখানে, ভালো করে লক্ষ্য করো, ভালো করে লক্ষ্য করো। একদম ইজি কোশ্চেন, একদম ইজি কোশ্চেন, এক্ষুনি হয়ে যাবে, এরপরে কিন্তু আর তোমাদের করতে হবে না। দেখো এখানে জিরো রয়েছে, ওকে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড, কারণ এখানে কার সঙ্গে দিয়েছে? কার সঙ্গে দিয়েছে? টি, স্মল টি মানে ডিগ্রি সেন্টিগ্রেড, ক্যাপিটাল টি হলে কেলভিন, ক্যাপিটাল টি হলে কেলভিন, স্মল টি হলে ডিগ্রি সেন্টিগ্রেড, ওকে ওকে। তাহলে দেখো এদিকে কি রয়েছে এখানে? এদিকে রয়েছে আমাদের ভি টি থাকবে, এদিকে টি থাকবে, এদিকে আমাদের ভি থাকবে, ওকে। আচ্ছা, চার্লসের সূত্র অনুযায়ী কি জানো তোমরা? চার্লসের সূত্র অনুযায়ী কি জানো? ভি ভ্যারিজাস টি, ভি ভ্যারিজাস টি। এবারে এইখানে দেখো ভালো করে লক্ষ্য করলে দেখবে এখানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, ইয়েস অর নো? 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এখানে আমি রাখো -273 ডিগ্রি সেন্টিগ্রেড। কেন? কেন? কারণ দেখো টি কখন জিরো, এটা ভিটা কখন জিরো হবে? এই আয়তনটা, এইখানে কত, এই এক্স অক্ষ যদি আমি ধরি, এখানে কত আয়তন? সব জিরো। এইখানে কত আয়তন জিরো, ভালো করে খেয়াল করো। এইখানে কত আয়তন জিরো, এই লাইনটাতে আয়তন জিরো, এই লাইনটাতে আয়তন জিরো। এবারে আয়তন কখন জিরো হবে? আয়তন কখন জিরো হবে মানে হচ্ছে টি যখন 0 কেলভিন হয়ে যাবে, তখন কিন্তু আয়তন জিরো হবে, তখন কিন্তু আয়তন জিরো হবে। এবারে দেখো টি যদি 0 কেলভিন হয় মানে হচ্ছে -273 ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা জানি কি 0 ডিগ্রি সেন্টিগ্রেড সমান -273 ডিগ্রি, সরি, -0 কেলভিন সমান -273 ডিগ্রি সেন্টিগ্রেড, ব্যাস কমপ্লিট। -273-এ কি হয়ে যাবে? ভি জিরো হয়ে যাবে, কারণ 0 কেলভিনে যদি ভি জিরো হয় -273-এ ভি জিরো হবে। এখান থেকে আমি কিন্তু নিয়ে যাব, এখানে হচ্ছে ফার্স্ট, এইভাবে আমার চলতে থাকবে এরকম করে, এখানে শুরু করলে তারপরে টেনে দিবে, ওকে। এটা হচ্ছে আমাদের উম, এটা হচ্ছে আমাদের ভি বনাম স্মল ক্যাপিটাল স্মল টি, ভি বনাম স্মল টি লেখচিত্র, খুব ইম্পর্টেন্ট। কিন্তু যখন ক্যাপিটাল টি আসবে তখন কিন্তু এটা 0 কেলভিন চলে আসবে, এইখান থেকে কিন্তু আমাদের স্টার্ট হবে, এইখান থেকে শুরু হয়ে যাবে, মানে মূল বিন্দু গান হবে, এটা মূল বিন্দু গান হবে না। ক্লিয়ার হয়েছে না হয়নি? নেক্সট কোশ্চেনে যাবো। নেক্সট কোশ্চেন বলছে দেখো, একটি মোটর গাড়ির ভিউ ফাইন্ডার হিসাবে কোন প্রকার দর্পণ ব্যবহার করা হয়? দেখো মোটর গাড়ির ভিউ ফাইন্ডার হিসাবে কিন্তু আমরা মোটর গাড়ির ভিউ ফাইন্ডার হিসেবে আমরা উত্তল উত্তল দর্পণ ব্যবহার করি। মানে উত্তল দর্পণের কাজ কি জানো তো? মানে বড় জিনিসটাকে ছোট করে দেখায়। মানে দেখো, আর মোটর গাড়ি যখন ভিউ ফাইন্ডার, রেয়ার ভিউ ফাইন্ডার যেটা আমরা পাশ থেকে দেখি, ঠিক আছে না? তো এইখানে কি হয়, যে পেছনের যে বড় বড় বাস ট্রাক সমস্ত কিছুকে কিন্তু এখানে ছোট করে দেখতে পাচ্ছি, এটা কিন্তু উত্তল দর্পণের কাজ। এবারে তোমাদের যদি বলি আমি গাড়ির হেডলাইটের, মোটর গাড়ির হেডলাইট ও গাড়ির হেডলাইটে কোন দর্পণ থাকে? এটা কিন্তু অবতল দর্পণ থাকে, মনে থাকে? দেখো আবার লিখে দিচ্ছি আমি, গাড়ি, বারবার প্র্যাকটিস করাবো এগুলো, গাড়ির হেডলাইট, গাড়ির হেডলাইট, এটা কি দর্পণ ব্যবহার করা হবে? অবতল দর্পণ। বলবো অবতল দর্পণ কোথায় থাকে? হেডলাইটে। দেখো এটা তো এখানে, এটা হেডলাইট, এইটা হেডলাইট ধরো আমার, এইখানে কোথাও না কোথাও একটা আমাকে বাল্ব থাকে, বলছি যে এই বাল্বটাকে মুখ্য ফোকাসে রাখা হয় কার? অবতল দর্পণে। এইটা অবতল দর্পণ, কিন্তু ভালো করে লক্ষ্য করো, এইটা কিন্তু অবতল দর্পণ, এইদিকে থাকে তলের দেওয়া থাকে, এইখানে এটা হচ্ছে অবতল, এইরকম থাকে না গাড়ির হেডলাইটটা, মনে করো। তো এবারে আলোটা এসে কি হয়, এখান থেকে ফোকাস যেটা রাখা হয়, আলোটা এসে পড়লো এখানে দিয়ে, এটা সমান্তরালে বেরিয়ে যায়, ঠিক আছে। সমান্তরালে মানে সামনের দিকে ফোকাসটা ভালো হয়, এই জন্য অবতল দর্পণটা ব্যবহার করে। গাড়ি হেডলাইট, সার্চ লাইট, টর্চ লাইট, এগুলো সমস্ত কিছু কিন্তু অবতল দর্পণ ব্যবহার করা হয়, মনে থাকবে। কিন্তু কিন্তু স্ট্রিট লাইটে উত্তল দর্পণ ব্যবহার করে, ওটাকে ছড়াতে হয় না, এটাকে ফোকাস করানো হয়। কিন্তু স্ট্রিট লাইট যেগুলো থাকে উপরে, এরকম করে যে থাকে, ওটা কিন্তু উত্তল দর্পণ ব্যবহার করে, কারণ ওটাকে ছড়াতে হয় চারপাশে। নেক্সট কোশ্চেনে যাবো আমরা। নেক্সট কোশ্চেন, আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে আপতন কোণ এবং প্রতিসরণ কোণের মধ্যে সম্পর্ক কি? দেখো এটাকে একটু যদি চিত্র অঙ্কন করি আমি, এটাকে আমি যদি একটু চিত্র অঙ্কন করি, ভালো করে বুঝে নাও, দিলে দেখবে যত এই টাইপের কোশ্চেন আছে করতে পারবে। 2.6,
2.6। লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম আছে, তাহলে একটা আলোক রশ্মি, ঠিক আছে, এটা অবিলম্ব, ওকে, আলোক রশ্মি লঘু থেকে ঘনর দিকে যাচ্ছে, ঠিক আছে। এলো এরকম ভাবে আলোক রশ্মি লঘু থেকে ঘন মাধ্যমের দিকে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটাকে কি বলা হবে আমাদের আপতন কোণ। ওকে, যখন ঘন মাধ্যমে প্রবেশ করবে, যাওয়ার কথা ছিল কিরকম আলোক রশ্মি, এইরকম কোনো মাধ্যম না থাকলে এইভাবেই যেত, যেহেতু ঘন মাধ্যম চলে এসছে তার মানে কি অবিলম্বের দিকে চলে যাবে, ঠিক আছে। লঘু থেকে ঘনের দিকে যখন আসবে সে বেশি তো বেরিয়ে যেতে পারবে না, কিন্তু অভিলম্বের কাছে সরে আসে, অবিলম্বের কাছে সরে আসবে। আর এটাই হচ্ছে কি আমাদের বলো প্রতিসরণ কোণ, এটা হচ্ছে আর প্রতিসরণ কোণ। এবারে ভালো করে লক্ষ্য করো, এইটা যদি আই হয়, এটা যদি আর হয়, তাহলে নিশ্চয়ই আইটা গ্রেটার দেন আর হচ্ছে, আইটা কি হচ্ছে গ্রেটার দেন আর হচ্ছে, সেটাই বলছে আপতন কোণ এবং প্রতিসরণ কোণের মধ্যে সম্পর্ক যেতে। এটা তো বড়, এটা তো ছোট, যে কারণ যাওয়ার কথা ছিল এইরকম কিন্তু যাচ্ছে এইরকম, মানে অনেক ছোট হয়ে গেছে। তো নেক্সট কোশ্চেনে যাবো, কোশ্চেন নাম্বার অথবা আয়তাকার কাচের স্ল্যাবের মধ্যে প্রতিসরণের ক্ষেত্রে আলোক রশ্মি আপতন কোণ এবং নির্গমন কোণের মধ্যে সম্পর্ক কি। আচ্ছা, আপতন কোণ এবং নির্গমন কোণের মধ্যে কাঁচের স্ল্যাবের সম্পর্ক হচ্ছে কি কি, I1 সমান I2 হয়, মানে হচ্ছে তোমার আপতন কোণ এবং নির্গমন কোণ দুটো কিন্তু সমান হয় কাঁচের স্ল্যাবে, কারণ আলোক রশ্মি দুটো সমান্তরাল হয়, তাই আপতন কোণ এবং নির্গমন কোণ কাঁচের স্ল্যাব দেখবে যে আলোক রশ্মিটা পড়ছে এবং যেটা বেরোচ্ছে তারা কিন্তু এরকম সমান্তরালে হয়, ঠিক আছে না, তারা কি হয় সমান্তরাল ভাবে এইরকম ভাবে একদম সমান্তরাল ভাবে আলোক রশ্মি এলো, একটা একটা এরকম এলো, আর একটা যেটা বেরোবে, এদের মধ্যে কিন্তু সমান্তরাল আলোক রশ্মি থাকে। তাই এখানে আপতন কোণ এবং নির্গমন কোণ, আপতন কোণ I1 এবং নির্গমন কোণ I2 এরা কিন্তু সমান হয়ে যায়। নেক্সট কোশ্চেনে যাবো, কোশ্চেন নাম্বার 7। বলছে হ্রস্ব দৃষ্টি প্রতিকারের উপায় কি। হ্রস্ব দৃষ্টি প্রতিকারের একমাত্র উপায় হচ্ছে এখানে অবতল লেন্স ব্যবহার করা, ঠিক আছে। হ্রস্ব দৃষ্টি মানে হচ্ছে দূরের জিনিসকে দেখতে পায় না, কাছের জিনিসকে দেখতে পায়, দূরের জিনিসকে সে দেখতে পায় না, তাহলে দূরের জিনিসকে দেখতে হলে বলছে এখানে যে অবতল লেন্স ব্যবহার করলে কিন্তু আমরা দূরের জিনিসকে দেখতে পাবো। এবার দীর্ঘ দৃষ্টির ক্ষেত্রে কিন্তু উত্তল লেন্স ব্যবহার করতে হবে, ঠিক আছে। দীর্ঘ দৃষ্টির ক্ষেত্রে কি ব্যবহার করতে হবে আমাদের, উত্তল লেন্স ব্যবহার করতে হবে, কিন্তু হ্রস্ব দৃষ্টির ক্ষেত্রে আমরা অবতল লেন্স ব্যবহার করবো। নেক্সট কোশ্চেনে যাবো, সব থেকে কম পারমাণবিক সংখ্যা বিশিষ্ট ক্ষারীয় মৃত্তিকা ধাতুতে আধুনিক পর্যায় সারণীতে অবস্থান লেখো। আচ্ছা, সব থেকে কম পারমাণবিক সংখ্যা বিশিষ্ট ক্ষারীয় মৃত্তিকা ধাতু বলেছে। প্রথম কথা হচ্ছে যে ক্ষারীয় মৃত্তিকা ধাতু পর্যায় সারণী কোথায় থাকে এটা জানতে হবে, ঠিক তো। তারপরে তো কমটা আমি জানবো। প্রথমে হচ্ছে অ্যান্সারটা আমি বলে দিই, বিই হবে। বিই মানে কি বলো, বেরিলিয়াম। বেরিলিয়ামের বেরিলিয়াম বেরিলিয়ামের হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে 4, ঠিক আছে। সব থেকে কম পারমাণবিক সংখ্যা বিশিষ্ট ক্ষারীয় মৃত্তিকা ধাতু হচ্ছে বেরিলিয়াম, ঠিক আছে। এবারে বেরিলিয়াম ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলো কত নম্বর শ্রেণীতে থাকে, ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলো কিন্তু 2 নম্বর শ্রেণীতে থাকে। ইয়েস অর নো, কত নম্বর শ্রেণীতে থাকে, 2 নম্বর শ্রেণীতে থাকে। এবার 2 নম্বর শ্রেণীতে যে ক্ষারীয় মৃত্তিকা বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এগুলো হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা। 2 নম্বর শ্রেণীর যত ধাতু রয়েছে এগুলো হচ্ছে আমাদের ক্ষারীয় মৃত্তিকা ধাতু, ঠিক আছে। এবার ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলোর মধ্যে বেরিলিয়ামটা কোথায় আছে, বেরিলিয়াম হচ্ছে ফার্স্ট, বেরিলিয়াম হচ্ছে ফার্স্ট, 4 যদি হয়, এখানে বলছে যে এটা দ্বিতীয় শ্রেণী, কি বলছে আমাদের দ্বিতীয় দ্বিতীয় পর্যায় ও দ্বিতীয় শ্রেণী কোথায় অবস্থান, দ্বিতীয় পর্যায় ও দ্বিতীয় শ্রেণীতে অবস্থান করে। মনে থাকবে দ্বিতীয় পর্যায় এবং দ্বিতীয় শ্রেণীতে বেরিলিয়াম, যেটা হচ্ছে সবচেয়ে কম পারমাণবিক সংখ্যা বিশিষ্ট ক্ষারীয় মৃত্তিকা ধাতু। নেক্সট কোশ্চেন, দ্বিতীয় পর্যায়ে তীব্রতম জারক পদার্থ কোনগুলো। দেখো, জারক পদার্থগুলো সাধারণত কিন্তু হয় আমাদের, জারক যে পদার্থগুলো হয় এইগুলো সাধারণত হ্যালোজেন মৌলগুলো হয়। কি মৌলগুলো হয়, হ্যালোজেন মৌলগুলো কি হয়, তীব্র জারক পদার্থ হয়। এবারে দ্বিতীয় পর্যায়ে যে হ্যালোজেন মৌলটি রয়েছে সেটার নাম কি বলো, এখানে ফ্লোর এফ, ঠিক আছে, যেটাকে নাম হচ্ছে কি ফ্লুরিন। ফ্লুরিন, এই এফটাই হচ্ছে কি আমাদের তীব্র জারক, যেটা দ্বিতীয় পর্যায়ে রয়েছে। ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ফার্স্ট ফ্লোরিন রয়েছে, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, মনে থাকবে। তো এই হচ্ছে আমাদের দ্বিতীয় পর্যায়ে যে কি মৌল, জারক, যে তীব্র জারক পদার্থ রয়েছে। নেক্সট কোশ্চেন, N2 অণুর মধ্যে মোট কয়টি ইলেকট্রন জোড় রয়েছে। N2 অণুর মধ্যে কিন্তু 3টি ইলেকট্রন জোড় রয়েছে, তাই তো N2 অণু ত্রি বন্ধনে যুক্ত থাকে, তাই না, নাইট্রোজেন নাইট্রোজেন ত্রি বন্ধনে যুক্ত থাকে। তো এই দেখো শর্ট কোশ্চেন গুলো কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা লং কোশ্চেন অঙ্কগুলো কমপ্লিট করব। অঙ্কের মধ্যে দেখো ফার্স্ট 3.2 রয়েছে গ্রুপ সিতে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা একটি নির্দিষ্ট ঘরের গ্যাসের আয়তন অর্ধেক এবং চাপ দ্বিগুণ করা হলো, গ্যাসটির অন্তিম উষ্ণতা কত হবে হিসেব করে লিখতে হয়েছে। দেখো 3.2 এর যে অঙ্কটা বলেছে খুবই ব্রিফ অঙ্ক দিয়েছে, ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে এখানে কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বলেছে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাকে বলো যে আমাদের উষ্ণতা যেটা বলেছে এখানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, নির্দিষ্ট ঘরে গ্যাসের আয়তন অর্ধেক এবং চাপ দ্বিগুণ করা হলো, তাহলে T1 আমাকে বলেছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত এখানে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত, 273 প্লাস 0, এটা কি হবে কেলভিন, মানে 273 কেলভিন, ব্যাস হয়ে গেল T1। এবারে আমি যদি ধরে নিই যে আয়তন,
আয়তন আয়তন সমান V1, ঠিক আছে। আয়তন প্রাথমিক আয়তন, যেটা অ্যাকচুয়ালি প্রাথমিক যে আয়তন, সেটাকে যদি আমি ধরি যে V1 সমান V, এটা হচ্ছে আমাদের লিখবো আমি প্রাথমিক আয়তন। কি লিখবো আমরা? প্রাথমিক প্রাথমিক আয়তন V1 সমান V ধরলাম আমি। ওকে, আচ্ছা। প্রাথমিক প্রাথমিক চাপ প্রাথমিক চাপ P1 সমান আমি P ধরলাম, ঠিক আছে। এগুলো সব আমি ধরলাম। ওকে, এবারে দেখো বলেছে, দেখো গ্যাসের আয়তন অর্ধেক করা হয়েছে, চাপ দ্বিগুণ করা হয়েছে। তাহলে অন্তিম যে আয়তন অন্তিম আয়তন অন্তিম আয়তন V2 সমান কত? বলছে আয়তন অর্ধেক করা হয়েছে, ছিল V, তাহলে V/2 করা হয়েছে। একদম ইজি। কত করা হয়েছে? V/2 করা হয়েছে। এবার অন্তিম অন্তিম চাপ P2, ঠিক আছে। ছিল কত চাপ? চাপ ছিল P, চাপকে কি করেছে? দ্বিগুণ করা হয়েছে, তাহলে P থেকে কি হয়ে যাবে? 2P হয়ে যাবে। এবারে অন্তিম উষ্ণতা, মানে আমাকে T2 কত চেয়েছে, দেখো অন্তিম উষ্ণতা আমাকে চেয়েছে, তাহলে সূত্র কি জানি? আমরা জানি V1/T1 সমান T2/T2। এর জন্য তাহলে এখান থেকে আমি যদি মানগুলো বসাই, P1 কত? P1 হচ্ছে আমাদের P1 কত আমাদের P ইন্টু V1 কে V ধরেছি, P1 কত? 273 সমান P2 হচ্ছে গিয়ে 2P, দ্বিগুণ হয়ে গেছে, 2P ইন্টু V2 হচ্ছে V/2/T2 শুধুটা আমি এখানে বের করবো। ওকে, এখান থেকে আমি ক্যান্সেল করলে দেখো 2 কেটে যাবে, PVও কেটে যাবে, তাহলে T2 সমান কত পাচ্ছি আমি? 273। তাহলে দেখো অন্তিম যে উষ্ণতাটা আমি পেলাম, অন্তিম উষ্ণতাটা যে পেলাম আমি, অন্তিম উষ্ণতা কত বললাম? 273 কেলভিন, বা এটাকে লিখতে পারি কি 0 ডিগ্রি সেন্টিগ্রেড। 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273 কেলভিন, একই ব্যাপার। 273 কেলভিন থেকে সেন্টিগ্রেডে করতে হলে মাইনাস করতে হবে। তো এটা হচ্ছে আমাদের কোশ্চেন, ঠিক আছে। তাহলে দেখো একবার বলে দিই, প্রাথমিক আয়তনটা আমি ভি ধরে দিয়েছি, প্রাথমিক চাপটা আমি পি ধরেছি। যেহেতু আয়তন বলছে অর্ধেক হয়ে যাবে, তাই ছিল ভি হয়ে গেল V/2। যেহেতু চাপ দ্বিগুণ বলেছে, ছিল পি হয়ে গেল 2P। সূত্রে বসিয়েছি P1 সমান বাই T1 সমান P2 মান বসিয়েছি, কাটাকাটি করে অ্যান্সার বেরিয়েছে T2 সমান 273 কেলভিন। ক্লিয়ার হয়েছে না হয়নি? নেক্সট কোশ্চেনে যাবো আমরা। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, কোশ্চেন নাম্বার অথবা 300 কেলভিন উষ্ণতায় 570 মিলিমিটার HG চাপে 2.2 গ্রাম CO2 গ্যাসের আয়তন নির্ণয় করতে বলেছে। এখানে দেখো উষ্ণতা বলে দিয়েছে কত? 300 কেলভিন, এবং চাপ বলে দিয়েছে 570, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের উষ্ণতা বলে দিয়েছে কত? উষ্ণতা বলে দিয়েছে দেখো এখানে T1, T1 নয়, এখানে T বলে দিয়েছে আমাদের 300 কেলভিন। 300 কেলভিন চেঞ্জ করার প্রয়োজন নেই, ঠিক আছে। নাহলে আমাকে চেঞ্জ করতে হতো, কেলভিনে নিয়ে আসতে হতো, ডিগ্রি সেন্টিগ্রেড থাকলে 273 দিয়ে যোগ করতে। মিলিমিটার চাপ বলেছে, হাইড্রোজেন মিলিমিটার চাপ 570 মিলিমিটার পারস্তম্ভের চাপ, তাহলে কি কত দেওয়া আছে? 570 মিলিমিটার HG পারস্তম্ভের চাপ। এখানে আমরা কি করব? সবসময় বলেছি কি, আগে এতেও বলেছিলাম আমি, চাপকে সবসময় আমি অ্যাটমসফেরিক চাপে নিয়ে আসবো। তাহলে 570 মিলিমিটার পারস্তম্ভের চাপ থেকে আমরা কি করবো? এখানে 570 দেওয়া রয়েছে, 760 দিয়ে ভাগ করব। কি করব আমরা? 570-কে 760, কেন বলতো? কারণ আমরা জানি কি, 760 মিলিমিটার পারস্তম্ভের চাপ মানে হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, ঠিক আছে। 1 অ্যাটমসফিয়ার, ঠিক আছে। তাই মিলিমিটার পারস্তম্ভ থেকে যদি এটিএম এ নিয়ে যেতে চাই, মানে অ্যাটমসফেরিক প্রেসারে নিয়ে যেতে চাই, তাহলে 760 দিয়ে ভাগ করব। এবারে যদি বলবে স্যার অনেক সময় সেন্টিমিটারে থাকে, হ্যাঁ সেন্টিমিটারে থাকা মানে 76 দিয়ে ভাগ করবে, কারণ 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ মানেই হচ্ছে কি আমাদের 1 অ্যাটমসফেরিক চাপ। ওকে, 1 বায়ুমণ্ডলীয় চাপ। যদি এখানে সেন্টিমিটার থাকে 76 দিয়ে ভাগ করবে, মিলিমিটার থাকলে 760 দিয়ে ভাগ করবে। এইটুকু কথা আমি বললাম এখানে, আর বেশি কিছু আমি বলিনি। তাহলে এখান থেকে পাচ্ছি কত আমি? 57/76 এটিএম। ক্লিয়ার হয়েছে না হয়নি? এবারে আর কি কি দেওয়া রয়েছে আরেকবার দেখে নেবো আমরা। আর কি কি দেওয়া আছে এখানে? এত গ্রাম CO2 গ্যাসের আয়তন দিয়ে দিয়েছে, তাহলে 2.2 গ্রাম CO2 গ্যাসের আয়তন দিয়েছে, মানে আমাকে ডব্লিউ দিয়ে দিয়েছে কত? 2.2 গ্রাম। আচ্ছা, তাহলে এম কত হবে? CO2 এম হচ্ছে কত? 44, CO2 কার্বনের হচ্ছে 12, অক্সিজেনের 16, 16 দিয়ে 32, আর 12 হচ্ছে আমাদের 44 গ্রাম পার মোল হয়ে যাবে এখানে। গ্রাম পার মোলার পর হয়ে গেল, এখানে আমি পেয়ে গেলাম, এখানে এম পেয়ে গেলাম। নেক্সট কি আছে এখানে? আয়তন নির্ণয় করতে বলেছে। আচ্ছা, আর সমান আমার দেওয়া রয়েছে এখানে। আর সমান কি মুখস্থ রাখবে, অনেক সময় দেওয়া থাকে না কিন্তু। 0.082 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেইন, ব্যাস হয়ে গেল। লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেইন। এবারে আমরা কি সূত্র জানি? কি চেয়েছে আমাকে? তাহলে ভি সমান বের করতে চেয়েছে, তাই তো। আয়তন, গ্যাসের আয়তন নির্ণয় করতে চেয়েছে, তাহলে আমরা কি জানি বলো?
আমরা কি জানি, আমরা জানি, ঠিক আছে, P1 V1 সরি পিভি সমান এনআরটি। এখানে তো গ্যাসের আদর্শ গ্যাসের সূত্রটা লাগবে না, পিভি সমান এন আর টি। এবার এইখান থেকে এন তো আমি এন কে কিভাবে লিখতে হবে, পিভি সমান ডাব্লু বাই এম আর টি। ওকে, তাহলে পি কত এখানে, পি দেওয়া রয়েছে এখানে 557/76, 57/76 কিন্তু ভি সমান ডাব্লু কত 2.2/44, ডাব্লু বাই এম আর কত 0.082 ইন্টু টি কত এখানে বলো, টি হচ্ছে উপরে রয়েছে 300 কে, 300 কে, 300 কে। ঠিক আছে, তাহলে এখান থেকে সলিউশনটা করে করো। এখানে দেখো এটা যদি আমি কেটে দিই, দশমিক তুললে নিচে কত আসছে, নিচে একটা 10 রাখছি, এটা লিখবো না এখানে আমি, 10 নিচে আসবে, তাহলে 22 2 44। ওকে, শূন্য একটা কেটে দাও, এখানে দশমিক তুললে নিচে 1000 আসবে। নিজেদের মধ্যে দেখা ক্যান্সেল আউট করো, কোনো অসুবিধা নেই। এবারে দেখো আহ এটা ভি সমান লিখি, ভি সমান কত আসবে বলো, এখানে উপরে কে কে আছে, 82 রয়েছে, উপরে 82 রয়েছে, আর উপরে রয়েছে 3 রয়েছে, ঠিক আছে, নিচে রয়েছে কত, এখানে 2 গুণিত 100 রয়েছে, 2 গুণিত 100 রয়েছে, আর 76টা উপরে গুণ হয়ে যাবে, আর 57টা নিচে ভাগ হয়ে যাবে, ঠিক না, কারণ 57 এদিকে গুণ আছে ভাগ হবে, 76 ভাগ আছে গুণ হয়ে যাবে। এবারে ক্যান্সেল আউট এখানেও করবো আমরা, 2 4 8, 2 2 4, ঠিক আছে, 19 3 57, 19 4 76, 3 3 কেটে যাও। হ্যাঁ, এটা হচ্ছে কত, 4 2 8, 4 4 16, 1 6 8 দশমিক 100, 1 6 8/100 করেছে 1.68। ঠিক আছে, কত অ্যান্সার বেরোচ্ছে আমার এখানে, 1.68, 1.68 বেরোচ্ছে। 19 3 57, 19 4 76, 2 1 2, এটা না, এটা 1 হবে, ঠিক আছে, এটা কাটাকাটিটা ভুল হয়েছে, 2 4 1 2 1 2 মানে হচ্ছে 164 হয়ে যাবে এখানে, 164/100 মানে হবে 1.64, 1.64 লিটার। পরে লিখে দেবে অবশ্যই, আয়তন যেহেতু বলেছে তাই আমার লিটারে নিয়ে আসতে হবে। ওকে, যেহেতু আমার আর এর ভ্যালু লিটার, অ্যাটমসফিয়ার, মোল ইনভার্স, কে ইনভার্স হচ্ছে, তাই অ্যান্সার কি আছে, লিটারে আছে আয়তন। তো এই হচ্ছে দেখো কোশ্চেনটা, আবারও বলে দিচ্ছি, এখানে টি দেওয়া রয়েছে, চেঞ্জ করতে হবে না, টি কিন্তু মিলিমিটার পার পারস্তম্ভ দেওয়া রয়েছে, কিন্তু আমাদের আর এর মান কিন্তু দেখো লিটার, অ্যাটমসফিয়ার, মোল ইনভার্স, কে ইনভার্স। যেহেতু আর এর মান অ্যাটমসফিয়ারে রয়েছে, তাহলে আমাকে এটাকে অ্যাটমসফিয়ারে নিয়ে যেতেই হবে। অ্যাটমসফিয়ারে নিয়ে যেতে হলে মিলিমিটার থাকলে 760 দিয়ে ভাগ করবে, সেন্টিমিটার থাকলে 76 দিয়ে ভাগ করবে, হয়ে গেল। ডাব্লু দেওয়া রয়েছে, এবারে কার্বন ডাইঅক্সাইড তো CO2, তো CO2 হচ্ছে 12 প্লাস 16 দিয়ে 32, মানে 44 গ্রাম পার মোল হচ্ছে তার এম এর মান। আর দেওয়া রয়েছে এখানে লিটার, অ্যাটমসফিয়ার, মোল ইনভার্স, কে ইনভার্স, তাহলে আমরা কি জানি, পিভি সমান এনআরটি, মান বসিয়ে দাও, ভি এর মান পেয়ে যাবে। নেক্সট আরেকটা কোশ্চেন রয়েছে অঙ্কের, দিলে কিন্তু আজকে আর অঙ্কের কোনো কোশ্চেন নেই। ওকে, দেখো কোশ্চেনটা কি বলেছে, বলছে একটি বস্তু উত্তল লেন্স থেকে 15 সেন্টিমিটার দূরে আছে, এর প্রতিবিম্ব লেন্সে 20 সেন্টিমিটার দূরে গঠিত হয়, প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন কত হবে। খুব ইজি কোশ্চেন, ঠিক আছে, রৈখিক বিবর্ধনটা একটু বলে দিই আমি। রৈখিক বিবর্ধন, রৈখিক বিবর্ধন মানে বলে দিই আমি, রৈখিক বিবর্ধন মানে হচ্ছে, দেখো কি বলেছে এখানে, বস্তুর দূরত্ব, উত্তল লেন্স থেকে এত দূরে একটা বস্তু রয়েছে, মানে এটা বস্তুর দূরত্ব, প্রতিবিম্ব লেন্স থেকে এত দূরে গঠিত হয়েছে, মানে এটা প্রতিবিম্বের দূরত্ব। আর রৈখিক বিবর্ধন মানে হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব, প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব। আগে প্রতিবিম্ব হবে, নিচে বস্তু হবে, তাহলে প্রতিবিম্বের দূরত্ব কত আছে, উপরে 20 রয়েছে, তাহলে আমি এখানে কি রাখবো বলো, উপরে 20 রাখবো, 20 বাই বস্তু কত রয়েছে, বস্তু রয়েছে এখানে 15, বস্তু রয়েছে উত্তল লেন্স, একটি বস্তু উত্তল লেন্স থেকে 15 সেন্টিমিটার দূরে, মানে হচ্ছে 15 হবে, 5 4 20, 5 3 15 হবে কত, 4/3, এটা হবে এখানে সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে রৈখিক বিবর্ধন মানে আগে প্রতিবিম্বের দূরত্ব বা প্রতিবিম্বের উচ্চতা যাই দেওয়া থাকে না কেন সেটা উপরে হবে, বস্তুর দূরত্ব বা বস্তুর উচ্চতাকে নিচে রাখবে। তো ভাগ করে দিলে কিন্তু অ্যান্সার চলে আসবে আমাদের রৈখিক বিবর্ধন। তাহলে আমি বললাম কি, প্রতিবিম্ব উপরে থাকবে, মনে থাকবে, ভুলিয়ে যায় কিন্তু, বস্তুকে রাখো না প্রতিবিম্বকে রাখো, একদম মনে রাখে প্রতিবিম্বকে উপরে রাখো। তো আজকে দেখো আর কিন্তু কোনো ম্যাথমেটিক্যাল কোনো নেই, কিছু নেই, এগুলো সব তোমাদের লং কোশ্চেন দিয়েছে, এগুলো তোমরা বাড়িতে করো। ওকে, তো আজকে দেখো পুরো কোশ্চেন কমপ্লিট করে দিলাম, যত তোমাদের শর্ট কোশ্চেন ম্যাথমেটিক্যাল প্রবলেম রয়েছে। আবারও বলছি, যদি লং কোশ্চেন কোনো কিছু সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানো, কেমন লাগলো সেটাও তোমরা কমেন্ট করে জানাতে পারো, খারাপ লাগলেও জানো, ভালো লাগলেও জানো, লাইক করে দিয়ে যাও, অবশ্যই অবশ্যই লাইক করবে। তো বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না, বন্ধুদের শেয়ার করে দাও যাতে অনেকে অনেকে উপকৃত হয়, ভীষণ উপকারে লাগবে তোমাদের এই ভিডিওগুলো। তো সবাইকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, নেক্সট ভিডিওতে আবার তোমার সাথে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা ভালো থাকো, মন দিয়ে পড়াশোনা করো, সুস্থ থাকো, জয় হিন্দ।